ছাত্র জনতার আন্দোলনে দৃষ্টি হারিয়েছে ৫ শতাধিক মানুষ, ৯০% শিক্ষার্থী। আবারও রোহিঙ্গা অনুপ্রবেশের শঙ্কা, মিয়ানমারের বিরুদ্ধে জোরালো চাপ সৃষ্টির পরামর্শ। ভরা মৌসুমেও কমছে না ইলিশের দাম, সিন্ডিকেটের অভিযোগ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১শে সংবাদে আপনাদের সাথে আছি আমি রাজীব জামান। আর দর্শক, ২১শে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/21she24 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21sheetv চ্যানেলে। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে পুলিশের সাথে সংঘর্ষে দৃষ্টি হারিয়েছে ৫ শতাধিক মানুষ। এর মধ্যে ৯০%ই ছাত্র, যাদের বয়স ১৮ থেকে ২৫ বছরের মধ্যে। এছাড়া রয়েছে শ্রমিক, ব্যবসায়ী, গাড়ি চালক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। উন্নত চিকিৎসা ও পুনর্বাসনের রাষ্ট্রকে এগিয়ে আসার দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা। শিউলি শবনমের প্রতিবেদন। গুলিটা যখন করে তখন এভাবে এসে আমার চোখ পড়ে লাগে। ৫ আগস্ট পুলিশের সাথে সংঘর্ষে ডান চোখে গুলিবিদ্ধ হন ২৬ বছরের শরীফ। চিকিৎসকরা জানান, সেই গুলি বের করতে গেলে শরীফের স্মৃতিশক্তি নষ্ট, এমনকি মৃত্যুও হতে পারে। এক সন্তানের বাবা শরীফ জানেন না কিভাবে কাটবে বাকি জীবন। ওনাদের কাছে যে অনুরোধটা রেখে যাব যে ওনারা আমাদের পুনর্বাসনের ব্যবস্থাটা যে অতি শীঘ্রই করে। জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে ১৭ জুলাই থেকে সেবা নিতে আসে ৯২৯ জন। এদিকে ৩ বার অস্ত্রোপচারের পরও কলেজ ছাত্র পিয়াল তার দৃষ্টিশক্তি ফিরে পাবে কিনা জানেন না স্বজনরা। চোখে দেখতে পাচ্ছে না, এখন ভবিষ্যৎ ওদের ইয়েটা কি হবে। গুলিতে ডান চোখের কর্নিয়া ছিঁড়ে গেছে ১০ম শ্রেণীর ছাত্র সুমনের মতো অনেক শিক্ষার্থীর। চোখের ভেতরে আটকে থাকা সেসব গুলি বের করা যাচ্ছে না অনেকেরই। আমার যে রেটিনা ফেটে গেছে। চিকিৎসা নেয়াদের মধ্যে কেউ কেউ আছেন চাকরি হারানোর আশঙ্কায়। এমন পরিস্থিতিতে সরকারি সহায়তার দাবি জানিয়েছেন কেউ কেউ। আমাদেরকে যেন একটা চাকরির ব্যবস্থা করে দেয়, যারা এরকম আহত আছে, একটা পা নেই বা একটা নেই, হাত নেই। এ পর্যন্ত চক্ষু হাসপাতালে অস্ত্রোপচার করা হয়েছে ৫০৫ জনের। সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এসব রোগীকে বিনামূল্যে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষ। বেশিরভাগই যেই চোখে ইনজুর্ড হয়েছে সেই চোখটা কমপ্লিটলি ব্লাইন্ড হয়ে যাবে অথবা পার্শিয়ালি ব্লাইন্ড হয়ে যাবে। তাদের ভীষণ দৃষ্টি আগের পর্যায়ে ফিরে আসার সম্ভাবনা খুবই কম। অনেক রোগীদের থার্ড ফেজও সার্জারির প্রয়োজন হতে পারে, যেমন অনেক রোগীদের কর্নিয়া আঘাতপ্রাপ্ত হয়েছে। পরবর্তীতে আমরা হয়তো কর্নিয়া ট্রান্সপ্ল্যান্টের প্রয়োজন আসবে। দৃষ্টিশক্তি হারানো এসব মানুষের দীর্ঘমেয়াদী চিকিৎসা জরুরি বলছেন চিকিৎসকরা। শিউলি শবনম, ২১শে টেলিভিশন, ঢাকা। মিয়ানমারের সরকারি বাহিনীর সঙ্গে রোহিঙ্গা সংখ্যালঘু জঙ্গিদের সংঘর্ষ আবারও তীব্র হচ্ছে। বিগত বছরগুলোতে যেখানে ১২ লাখেরও বেশি রোহিঙ্গা পালিয়ে এসেছে বাংলাদেশে, সেখানে আবারও উঠেছে অনুপ্রবেশের সংখ্যা। এমন অবস্থায় মিয়ানমারের বিরুদ্ধে চাপ সৃষ্টি জোরদার করতে বাংলাদেশ সরকার দরকার আঞ্চলিক হেভিওয়েটদের সমর্থন, যেখানে চীন, ভারতের ভূমিকা প্রশ্নবোধক। রোহিঙ্গাদের প্রত্যাবাসন উদ্যোগের পাশাপাশি অনুপ্রবেশ ঠেকানো না গেলে হুমকির মুখে পড়তে পারে সীমান্ত নিরাপত্তা। আফসানা নীলা ২ পর্বের প্রতিবেদনে আজ দেখুন শেষ পর্ব। মোস্তফা কামাল ও তার পরিবার সম্প্রতি মিয়ানমার ছেড়ে পালিয়ে এসেছেন বাংলাদেশে। শুধু এই পরিবার নয়, সম্প্রতি দেশটিতে দ্বিতীয় দফার গণহত্যা শুরু হওয়ায় বাংলাদেশে আশ্রয় নিতে আসছেন অনেকেই। বাংলাদেশের উখিয়া ও টেকনাফের ৩৩টি আশ্রয় শিবিরে নিবন্ধিত রোহিঙ্গার সংখ্যা বর্তমানে ১২.৫ লাখ। এর মধ্যে ৮ লাখ এসেছে ২০১৭ সালের ২৫ আগস্টের পরের কয়েক মাসে। যেখানে গত ৭ বছরে একজন রোহিঙ্গাকেও মিয়ানমারে ফেরত পাঠানো যায়নি, সেখানে আবারও শুরু হতে যাচ্ছে রোহিঙ্গার ঢল। যদিও কক্সবাজারে অবস্থানরত রোহিঙ্গারা নিরাপদে ফিরতে চাচ্ছেন দেশে, কিন্তু তারাও মনে করছেন মিয়ানমারের সরকারি বাহিনীর সঙ্গে বিদ্রোহীদের সংঘাতের জেরে সেখানে বসবাসরত আরও সাধারণ মানুষ বাস্তুচ্যুত হবে এবার। আর যে গ্রামে ছিলাম সে গ্রামে দিলে
আর এখনো যাইতে স্যার আর তো ধানের হে বাজন নাই আর মালের হে বাজন নাই আর হলো নিরাপত্তা নাই এই হিসাবেও আর জানিয়ে দিই। বাংলাদেশের সীমানায় অবস্থানরত রোহিঙ্গারা মানবেতর জীবনযাপন করছে যেমন তেমনি বিভিন্ন সংঘাত আর অনৈতিক কাজে জড়িয়ে পড়ছে। এমন অবস্থায় বাংলাদেশের মানবিক মূল্যবোধের মূল্যায়ন মৌখিকভাবে বিদেশি রাষ্ট্রগুলো করলেও প্রকৃত সহযোগিতা পায়নি বাংলাদেশ। এমনকি রোহিঙ্গাদের দেশে ফেরানোর যথাযথ উদ্যোগও আসেনি। আমরা যথেষ্ট করেছি, এখনো করছি, তবে আর নয়। এবার আন্তর্জাতিক বিশ্বের উচিত দ্রুত এর সমাধান করা। নতুন করে রোহিঙ্গার চাপ নেওয়ার উপায় নেই বাংলাদেশের। রাখাইনে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর 2017 সালের মতো আবারও সহিংসতা চালানো হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। এর ফলে বাংলাদেশে রোহিঙ্গা অনুপ্রবেশ চাপ আরও বাড়বে বলে মনে করছে জাতিসংঘ সহ বেশ কিছু আন্তর্জাতিক সংস্থা। যেখানে রোহিঙ্গা প্রশ্নে প্রতিবেশী চীন স্পষ্ট বলে দিয়েছে মিয়ানমারকে চীন কোনো কিছু করতে বাধ্য করবে না। ভারতের সমর্থনও পেয়ে যাচ্ছে মিয়ানমার। এ ধরনের বাস্তবতায় বাংলাদেশ পড়তে যাচ্ছে বড় কূটনৈতিক চ্যালেঞ্জের মুখে। আফসানা নীলা, 21 টেলিভিশন। ভরা মৌসুমেও ইলিশের বাড়ি চাঁদপুরে তেমন সরবরাহ নেই, এতে লোকসান গুনতে হচ্ছে জেলেদের। ফরিদপুরে সিন্ডিকেটের কারসাজিতে কমছে না ইলিশের দাম। কার্যকর পদক্ষেপ না নেওয়ায় ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন ক্রেতারাও। ফরিদপুর ও চাঁদপুর প্রতিনিধি তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ভরা মৌসুমেও পদ্মা মেঘনায় জেলেদের জালে কাঙ্ক্ষিত ইলিশ ধরা পড়ছে না। চাঁদপুরের আড়তগুলোতে মিলছে না ভোলা, বরিশাল, বরগুনা, পাথরঘাটা, মহিপুর, সন্দ্বীপ, নোয়াখালী সহ সমুদ্রবর্তী ইলিশ। চাঁদপুরের সবচেয়ে বড় মৎস্য অবতরণ কেন্দ্র বড় স্টেশন মাছঘাটে আসছে না কাঙ্ক্ষিত ইলিশ। এবছর মাছের আমদানি উৎপাদন একেবারে কম, যেখানে 2-3 হাজার মন আমদানি হইতো ওইখানে 2-250 মন 300 মন আমদানি। যে পরিমাণ জেলেদেরকে দাদন দিয়েছি ওই পরিমাণ দাদন আমরা এখনো ফেরত পাই নাই। সিজন চলাকালে মাছের আমদানি একটু কম, তাই এই কারণে মাছের দামটা একটু বেশি। অপরদিকে ইলিশের দাম বেশি হওয়ায় ক্রেতাও হতাশ। দেখলাম, আমার কাছে মনে হয় না যে সিজন অনুসারে মাছের দাম খুব একটা কমেছে। মৎস্য বিজ্ঞানীরা বলছেন সেপ্টেম্বর থেকে নভেম্বর মাসে ইলিশ পাওয়া যাবে বেশি। চলমান মাসে আশা করছি যে ওনাদের যে লক্ষ্যমাত্রা অনুসারে যে আহরণ ইলিশের সেটা পর্যাপ্ত পরিমাণে থাকে। জেলা মৎস্য অফিসের তথ্য বলছে চাঁদপুরে পাইকারি দরে 5 থেকে 600 গ্রামের ইলিশ বিক্রি হচ্ছে 8 থেকে 900 টাকা, 700 থেকে 800 গ্রামের 1100 থেকে 1200 টাকা, আর 1 কেজির দাম 1600 থেকে 1700 টাকা। 1.5 কেজি 1800 থেকে 2000 টাকা বিক্রি হচ্ছে। তবে হাতিয়া থেকে আসা ইলিশের দাম প্রতি কেজিতে 1 থেকে 200 টাকা কম। ফরিদপুরে কাঙ্ক্ষিত মূল্যে মিলছে না ইলিশ। বাজারে 1 কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 1100 থেকে 1200 টাকায়, আর ওজন 1 কেজির বেশি হলে 1300 থেকে 1800 টাকা। তবে চট্টগ্রাম ও কক্সবাজারের ইলিশের দর কিছুটা কম। ক্রেতারা বলছেন বাজারগুলোতে সিন্ডিকেটের অদৃশ্য নিয়ন্ত্রণ রয়েছে। অনেক বেশি দাম, আমি তো ফেসবুক দেখে মনে করি যে মাছ পানির দামে দিয়ে দিবে। এই মাছ যাচ্ছে না, তারপরেও কেন মাছের দাম কমে না? 600 টাকা ভালো ভালো মাছ, বড়গুলি 1100 টাকা 1200 টাকা, অনেক কমছে না দাম। এদিকে সিন্ডিকেট এবং হিমাগার মালিকেরা দুষছেন মাছ ব্যবসায়ীদের। বোটগুলি ট্রলারগুলি ওই সাগরে নাইমে ঠিক মতো থাকতে পারে না, ওই দেখা গেল মধ্য সাগরে গেলে কিছু বেশি মাছ পাবে, ওই ধরনের যাইতে পারে না, কিনারে ভাই একদিন ভালো থাকে আবার চলে আসে। জেলা মৎস্য অফিস বলছে ইলিশ প্রাপ্তি নদী এবং সমুদ্রের উপর নির্ভরশীল। যারা বিক্রেতা তারা বলেছেন যে দামে তারা মোকাম থেকে কিনে আনেন তার সাথে পরিবহন করে যোগ করে একটা যৌক্তিক পর্যায়ে যেটুকু বিক্রি করলে তাদের ব্যবসাটা টিকে থাকবে বলা হয় সেভাবে তারা বিক্রি করছে। চলতি মৌসুমে রপ্তানি না হলেও বাজারে ইলিশের দাম সাধারণের নাগালের বাইরে। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। ফেনীতে নদী ভাঙনের কবলে ঘরবাড়ি ও ফসলি জমি, দুশ্চিন্তায় বাসিন্দারা। উইফা নেশনস লিগ জয় পেয়েছে স্পেন, পর্তুগাল, সুইডেন ও ক্রোয়েশিয়া। আবার আমন্ত্রণ 21 সংবাদ। বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হয়ে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে।
নিম্নচাপের প্রভাবে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর উত্তাল রয়েছে। গেল দুদিন ধরে উপকূলের বিভিন্ন স্থানে গুড়ি গুড়ি বৃষ্টিপাত রয়েছে। নদ নদীর পানির উচ্চতা বৃদ্ধি পেয়েছে। আবহাওয়া অফিস বলছে, গভীর নিম্নচাপটি গত মধ্যরাতে পায়রা সমুদ্র বন্দর থেকে 570 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। এর প্রভাবে উপকূলীয় এলাকা দিয়ে যে কোনো সময় ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। পায়রা সহ দেশের সমুদ্র উপকূল বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখানোর নির্দেশনা দেওয়া হয়েছে। ফেনীতে বন্যার পানির চাপে মুছাপুর ক্লোজার ভেঙে নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ফেনী নদীর জোয়ারের পানি প্রবেশ করে ভাঙনের কবলে ঘরবাড়ি, ফসলি জমি। দুশ্চিন্তায় নদী পাড়ের বাসিন্দারা। ভাঙন হুমকিতে 75 মেগাওয়াট উৎপাদন ক্ষমতা সম্পন্ন সৌর বিদ্যুৎ প্রকল্প। ফেনী প্রতিনিধি মোহাম্মদ নজরুল ইসলাম রঞ্জু তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ফেনীর সোনাগাজী ও নোয়াখালী এলাকার 1.30 লাখ হেক্টর জমির ফসল লবণাক্ততা থেকে সুরক্ষা এবং জোয়ারের পানিতে ভাঙন থেকে রক্ষা করতে ছোট ফেনী নদীর উপর 2009 সালে প্রায় 33 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় 23 ভোল্টের মুছাপুর রেগুলেটর। বন্যায় গত 26 আগস্ট রেগুলেটরটি ভেঙে নদীতে বিলীন হয়ে যায়। বিচ্ছিন্ন হয়ে যায় নোয়াখালী ফেনীর সংযোগ। রেগুলেটরটি ভাঙার পর নদীর দুই পাড়ে নতুন করে ভাঙন দেখা দিয়েছে। আতঙ্কে দিন কাটছে সোনাগাজীর চর দরবেশ, কোম্পানিগঞ্জের চর পার্বতী, চর হাজারি ও মুছাপুরের বাসিন্দাদের। বাড়ি ঘর, জায়গা, জমিন, অর্থ সম্পদ সব চলে গেছে। এখন যে কোথায় যে থাকবো, কোথায় যাব? আমাদের ঘর বাড়ি, কত হাজার হাজার জমির রিটার্ন সব বিলীন। এটা একেবারে ভেঙে চুরমাচুর হয়ে যাচ্ছে। সুতরাং আমাদের চলাফেরা অত্যন্ত কষ্টকর। রেগুলেটর দ্রুত পুনর্নির্মাণ না হলে 173 কোটি টাকা ব্যয়ে নির্মিত মুছাপুর ক্লোজার বাঁধ, সৌর বিদ্যুৎ প্রকল্প, মাছের ঘের সহ 3 ফসলি জমি নদীতে বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে। আমাদের ফসলাদি অনেক ক্ষতি হবে। এখানে আমাদের অনেক মাছের চাষ আছে, আবাদ আছে। আমাদের বহু কষ্ট হয়েছে। মানুষের ধান পান, দোকানপাট সবগুলা নষ্ট হয়ে যেতেছে। অনেক মানুষের ফসলাদি প্রায় 30,000 বা 25,000 এই নদীর পাড়ে বসত বাড়ি ভাঙে গেছে। ভাঙন রোধে প্রায় 100 কোটি টাকা ব্যয়ে জরুরি ভিত্তিতে জিআই ব্যাগ ফেলা হচ্ছে। স্থায়ীভাবে প্রকল্প নেওয়ার কথাও জানায় পানি উন্নয়ন বোর্ড। এখানে একটা পার্মানেন্ট প্রকল্প দরকার আর কি, আমার মনে হয়, বুঝছেন। আমরা এই ব্যাপারে এই পরিস্থিতিটা সামাল দিয়ে আমরা একটা প্রকল্প তৈরি করব। দ্রুত রেগুলেটর পুনর্নির্মাণের দাবি ভুক্তভোগীদের। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। শেষ করছে 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। ছাত্র জনতার আন্দোলনে দৃষ্টি হারিয়েছে 5 শতাধিক মানুষ, 90% শিক্ষার্থী। আবারও রোহিঙ্গা অনুপ্রবেশের শঙ্কা, মিয়ানমারের বিরুদ্ধে কার্যকর চাপ সৃষ্টির পরামর্শ। ভরা মৌসুমে কমছে না ইলিশের দাম, সিন্ডিকেটের অভিযোগ। সবশেষ খবর জানতে ডায়াল করুন 202 নম্বর আর ভিজিট করুন 21.com এর ওয়েবসাইট। এছাড়া ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ বেলা 12টা 55 মিনিটে দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।